প্রত্যেককে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য ভালোবাসা, শুভেচ্ছা। আমার ৩ ক্ষুদে বন্ধু দোয়া চেয়েছে। আজকে কিন্তু আপনাদের জন্য ব্রেকিং খবর আছে অনেকগুলো। আর ৩ ক্ষুদে বন্ধু যারা দোয়া চেয়েছেন, ২ জন ৩ জনই হলো আগামীকাল পরীক্ষার্থী। একজন অহনা মাহবুব, একজন মাওয়া, একজন ফাবিয়া তাবাসসুম স্নেহা। আপনারা অবশ্যই দোয়া করবেন। ৩ জন আগামীকালকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের দোয়া দিয়ে আজকে লাইফটা শুরু করছি। আল্লাহ তাদেরকে কামিয়াব দান করুক, সাফল্য দান করুক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শ্রেষ্ঠত্ব দান করুন। দর্শক, আজকের সবচেয়ে বড় খবর কি? পাকিস্তান আবারও ভেঙে যাচ্ছে। অর্থাৎ ৭১ যে পাকিস্তান ভুল করেছিল, যার কারণে বাংলাদেশ একটি রাষ্ট্রের রূপ নিয়েছিল, সেই একই ভুল পাকিস্তানের সেনাবাহিনী আবার করছে, যার কারণে কাশ্মীর ভেঙে যাচ্ছে, সম্ভাবনা সেদিকে যাচ্ছে। এবং কাশ্মীর ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ভারতের সাহায্য নেবে এবং সেনাপ্রধান আসিম মনিরকে তারা বয়কট ঘোষণা করেছে। সেই খবর দেব। পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আজকে সবচেয়ে বেস্ট যে খবরটির জন্য আপনারা বসে আছেন সেটি হলো ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলছে তুরস্ক। ইসরায়েলের ইন্টেলিজেন্সগুলো, গোয়েন্দা তথ্যগুলো বলছে এরদোয়ান মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য একটা বড় পরিকল্পনায় আগাচ্ছে। আর সেই পরিকল্পনার একটি অংশ হলো তুর্কি গোয়েন্দা বাহিনী এবং মিশরের গোয়েন্দা বাহিনী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। চলুন, পাশাপাশি ইরান আমেরিকার শান্তি চুক্তি নিয়ে কাতারের বৈঠক শুরু হয়ে গেছে আল জাজিরার তথ্য মতে। চলুন, খবরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি আসি ইরানের খবর দিয়ে, তারপর চলে যাব আজকে এই খবরগুলো সংক্ষিপ্ত করে পাকিস্তানকে একটু গুরুত্ব দেব বেশি। ইরানের এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে দোহাতে। আল জাজিরার সূত্র বলছে কাতারের রাজধানী দোহায় ২ দেশের মধ্যে আলোচনা চলছে, তবে ২ দেশের শীর্ষ নেতারা মুখোমুখি আলোচনা করছেন না। আমেরিকা তার ২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, জয়ার্ড কুশনার এবং উইটকফ, তাদের ২ জনকে কাতার পাঠিয়েছিল। যে ট্রাম্প বলেছিল ইরান আলোচনার জন্য মুখিয়ে আছে, হাতে পায়ে ধরছে, কাদাকাটি শুরু করেছে, দিন শেষে দেখা গেল ট্রাম্প মিথ্যা বলেছেন। অর্থাৎ ইরান নিজেই আমেরিকার সাথে আলোচনা করতে কাতারে যায় নাই। ইরান বলছে আমরা কাতারের সঙ্গে প্রয়োজনে কথা বলবো, আমেরিকানদের সাথে আর বসবো না। অথচ ইরানের সাথে বসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা, তার অ্যাডভাইজার জারেড কুশনার এবং উইটকফ কাতারে গিয়ে বসে আছেন, কিন্তু ইরান তাদের সাথে বসবে না বলে জানিয়ে দিয়েছে। তো সেই হিসেবে দুপক্ষের মধ্যে আজকে কাতারে আলোচনা হচ্ছে শান্তি চুক্তির বিষয়। ইরানি কর্তৃপক্ষ তার নির্ধারিত যে নৌপথে অর্থাৎ হরমুজ প্রণালীতে বিদেশি কন্টেনার ইস্যুতে যে ঝামেলাগুলো হচ্ছিল তার একটা সুরাহা করার জন্য এই বৈঠকটি চলছে। ইরানের শীর্ষ আলোচক বলছেন হরমুজ হল তেহরানের ক্ষমতার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার এবং তিনি জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রাথমিক বিধানগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হয়েছে যদি আমেরিকা সেগুলো বাস্তবায়ন না করে তাহলে চূড়ান্তভাবে আমেরিকার সাথে আর কোনো বিষয়ে বসবে না ইরান। পাশাপাশি ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন বলেছেন গাজা উপত্যকার উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ কেবল বাড়তেই থাকবে যতক্ষণ না শতভাগে পৌঁছায়। মানে গাজাকে পুরোপুরি দখল করার জন্য ইসরায়েল এখন মাঠে নেমেছে, আর সেই গাজাকে মুক্ত করার জন্য বিগ প্ল্যানে নেমেছে তুরস্ক। দর্শক, আমরা চলে যাচ্ছি এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটিতে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলছে তুরস্ক। এটি নেতানিয়াহু এবং নেতানিয়াহু ক্যাবিনেটের মন্ত্রীদের বক্তব্য। সাম্প্রতিক ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে যে তুরস্ক তার যে পরিকল্পনা দেখছে সেটা হলো ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলা। কিরকম? তুরস্ক একসময় ইসরায়েল বলেন, ফিলিস্তিন বলেন, এটার মূল মালিক ছিল ওসমানীরা। এরপরে ওসমানীদের পতন হয়,
অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয়, জর্দান হয়, মিশর হয়, ফিলিস্তিন হয়, আরবের গালফের প্রচুর যে দেশগুলো আছে সবগুলি একসময় ওসমানের ছিল। সাম্প্রতিক সময় তুরস্ক এবং মানে এরদোয়ান এবং নেতানিয়াহুর মধ্যে খুব হট বাতচিত হয়। দুই পক্ষকে নিয়ে অনেক কথা হয়। নেতানিয়াহু তার গ্রেটার ইসরায়েল পরিকল্পনা পেশ করে, আর এরদোয়ান মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস মুক্তির ঘোষণা দিচ্ছিলেন বারবার, বা ফিলিস্তিনকে মুক্তির ঘোষণা দিচ্ছিলেন বারবার। এখন কি দাঁড়িয়েছে? ফিলিস্তিনকে মুক্ত করতে হলে তুরস্ককে প্রতিবেশী একটি দেশ লাগবে। আমি আপনাদেরকে বিগত ফিলিস্তিন যুদ্ধের সময় খবরগুলো বারবার দিতাম, মনে আছে আপনাদের? ফিলিস্তিন এমন একটি জায়গায় অবস্থান করছে যেখানে এক পাশে আরবের দেশগুলো, মিশর, পাশে তো ইসরায়েল আছে, জর্দান আছে, কিন্তু কোনো রাষ্ট্র ফিলিস্তিনকে ইসরায়েলের উপর তাদের পক্ষে দাঁড়ায় না, মানে ইসরায়েলের পক্ষেই থাকে নীরবে, কিন্তু ফিলিস্তিনের মুক্তির ব্যাপারে কেউ কাজ করে না। তো এই দেশগুলোকে টপকে তুরস্ক কিছু করতে পারে না, তাই এই দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দেয় এরদোয়ান। সেই হিসেবে তার সবচেয়ে বৈরী সম্পর্কের যে দেশ মিশর, তুরস্কের সাথে মিশরের হ্যাভি বিরোধ থাকে। জানেন, লিবিয়ার সাগর দখল টখল কয়েকটি ক্ষেত্রে তুরস্ক এবং মিশর মুখোমুখি থাকে। যেখানে তুরস্ক ঢোকে সেখানে মিশর অপোজিটে থাকে, আরব আমিরাত অপোজিটে থাকে। সেই তুরস্ক মিশর গাজাকে মুক্ত করার জন্য, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য শেষ পর্যন্ত ফিলিস্তিনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে। এরপরে আমরা দেখলাম কি তুরস্ক এবং মিশরের সামরিক মহড়া। আবার কি দেখলাম? তুরস্ক এবং মিশরে আবার সামরিক মহড়া। প্রথমে তুরস্কে মহড়া, এরপরে মিশরে মহড়া। এই দুই দেশ, দুটি মহড়া হয় দুই দেশের পক্ষ থেকে। এখন দেখছি কি আজকে MIT, মিল্লিত ইস্তেকবারাত তিশকিলাতি, তুরস্কের সবচেয়ে বড় যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় আজকে ইব্রাহিম কার্লিন, তুরস্কের যিনি গোয়েন্দা প্রধান, আগে এই পদে ছিলেন কে? আজকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মোটামুটি তিনি এটিকে তৈরি করে মানে আজকে স্ট্রং পজিশনেরই আসছেন MIT-কে। তার কি বলবো সাফল্যের পর সেই পদে বসছে রজব তৈয়ব এরদোয়ানের আরেক প্রিয় ব্যক্তি ইব্রাহিম কার্লিন। তিনি এখন গোয়েন্দা প্রধান। তো তিনি এবং মিশরের যিনি গোয়েন্দা প্রধান হাসান রাশিদ, তারা আজকে রুদ্ধতার মিটিং করেছেন তুরস্কে বসে। এই খবরটি ইসরায়েলের জন্য সবচেয়ে টেনশনের কারণ, যে মিশরের গোয়েন্দা প্রধান এবং তুরস্কের গোয়েন্দা প্রধান তুরস্কে বসে মিটিং করছেন। শুধু তাই নয়, সেই মিটিংয়ে হামাসের বর্তমান প্রধান এবং সাবেক প্রধান খালেদ মিশেল এবং বর্তমান প্রধান দুজনে উপস্থিত ছিলেন। হামাসের দুজন পাওয়ারফুল ব্যক্তি এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। অর্থাৎ তুরস্ক মিশরের গোয়েন্দা প্রধানকে ডেকে এনে পুরো ফর্মুলা তুলে দিয়েছে, এমনটি ধারণা ইসরায়েলের। কি? একদিকে ইসরায়েল গাজাকে চারদিক থেকে দখলে যাচ্ছে। আজকে আমি আল জাজিরার খবর থেকে আপনাদেরকে বললাম যে তারা আস্তে আস্তে পুরো গাজাটাকে দখল করতে চাইছে। সেভাবে প্রতিদিনই গাজায় হামলা করছে, মানুষ মারছে, নিরীহ মানুষ মারছে, গাজার হামাস লিডারদের মারছে। কে? নেতানিয়াহু। এবার তারা কি করছে, বা তাদের এই দখলদারিত্ব বন্ধ করতে এরদোয়ান নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। একদিকে তিনি সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলকে শায়েস্তা করার জন্য। এখন সিরিয়াটা আমরা জানি জোরানি বাহিনীর হাতে, কিন্তু জোরানি বাহিনীর মুক্তিটা এনে দিয়েছে তুরস্ক, এবং তুরস্ক মোটামুটি পুরো সিরিয়ার রক্ষা কবচ হিসেবে আছে, বা তুরস্কের সেনাবাহিনী সিরিয়াকে পেছন থেকে সবচেয়ে বড় শেল্টার দিচ্ছে। আর সিরিয়া যদি কারো কথা শোনে সেটা তুরস্কের, এবং সিরিয়া আন্তর্জাতিক বিশ্বের যে সমর্থন পেয়েছে সেটা তুরস্কের কারণে। এটা তুরস্কের এরদোয়ান এনে দিয়েছে। 2 নম্বর, তারা ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে তুরস্ক, কারণ ইসরায়েলের আরেকটি প্রতিবেশী দেশ আছে, নাম কি? লেবানন, হিজবুল্লাহ লেবানন। তুরস্কের সাথে ইরানের যে মানে দূরত্বগুলো ছিল, বা হিজবুল্লাহর সাথে যে দূরত্বগুলো ছিল, এরদোয়ানের গোয়েন্দা বাহিনী ভেতরে কাজ করছে। তারা লেবাননকে, ইসরায়েল মানে তুরস্ক লেবাননকে এখন আস্তে আস্তে আয়ত্ত নিতে চাইছে, হিজবুল্লাহকে তার পক্ষে নিতে চাইছে, কারণ আগামী দিন তুরস্ক তাদের সহযোগিতা করবে ইসরায়েলের বিরুদ্ধে। প্রক্সি যেমন ইরানের হোক, কিন্তু
একটি আধুনিক উন্নত সামরিক বাহিনীর দেশ তুরস্কের সমর্থন হিজবুল্লাহর খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে যে শুধু ইরান নয়, হিজবুল্লাহর সাথে গোপনে ইরানের তুরস্কের যোগাযোগ আছে। তার মানে লেবানন পয়েন্টও তুরস্ক ঢুকে পড়ছে, সিরিয়া ঢুকে পড়েছে, এখন মিশরে ঢুকে পড়েছে। মিশর আপনারা জানেন যে ফিলিস্তিনের সবচেয়ে কাছের দেশ, রাফা বন্দর দিয়ে আসা যাওয়ার খবর তো পেয়েছেন আপনারা। আরেকটি দেশ হলো জর্দান, যেটি যেটি জেরুজালেম কিংবা মূল ওয়েস্ট ব্যাংক যেটাকে আমরা বলি, তার পাশে। জর্দানের দ্বিতীয় আব্দুল্লাহ এখনো আমেরিকা এবং ইসরায়েলের খেলনার পুতুল। এই দেশটাকেও আস্তে আস্তে লাইনে আনার চেষ্টা করছে তুরস্ক বা এরদোয়ান। এজন্য ওরা বলছে, মানে ইসরায়েল বলছে যে তুরস্ক চারদিক থেকে ঘিরে ফেলছে কাকে? ইসরায়েলকে। তাই ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন কথাও আসছে। এবং নেতানিয়াহু এটিও বলেছে আমাদের দ্বিতীয় টার্গেট হবে তুরস্ক। আর এরদোয়ান হেসে দিয়ে বলেছে আগে ইরান সামলাও, পরে তুমি তুরস্কের কথা ভাবো। তুরস্ক জেরুজালেম বিজয় করতে আসছে। জেরুজালেমের প্রকৃত মালিকের হাতে জেরুজালেম তুলে দেওয়া হবে, মানে ফিলিস্তিনের হাতে তুলে দেওয়া হবে। বাইতুল মুকাদ্দাস বিজয় করা হবে, ঘোষণা এরদোয়ান দিয়েছে। তো আজকে যে গুরুত্বপূর্ণ মিটিংটা হয়েছে তুরস্ক এবং মিশরের গোয়েন্দা প্রধানদের মধ্যে, এবং সেখানে দুজন হামাস লিডারকে, হামাস প্রধান এবং সাবেক প্রধান দুজনকে রাখার প্রধান কারণ হলো যে দুটো দেশের তার পুরো পরিকল্পনা হামাস জানবে, এবং হামাস কি করতে যাচ্ছে, কি করবে, পুরো পরিকল্পনাটা এই দুই দেশের পক্ষ থেকে জানানো হবে, যাতে করে মিশর আগামী দিনে হামাসকে সব রকম সহযোগিতা করতে পারে। মিশর যদি হামাসকে সহযোগিতা করে, ইসরায়েল সেখানে 24 ঘন্টা টিকতে পারবে না। কারণ কি জানেন? মিশরের বিশাল সামরিক বাহিনী, সবচেয়ে বড় সামরিক বাহিনী, মানে মুসলিম দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক বাহিনীর দেশ হলো মিশর। যদিও তারা এই পশ্চিমাদের দালাল হিসেবে নিজেকে ধ্বংস করে ফেলেছে, তাদেরকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে মুসলিম উম্মার অন্যতম, আমি খলিফা বলবো না, মুসলিম উম্মার অন্যতম নেতা এরদোয়ান। অনেকে বলবেন যে ভাই এরদোয়ান তো এটা সেটা, আমি তাদের উত্তর দিতে চাই না। এই উত্তর বহু দিয়েছি, অনেক ভিডিও করছি এরদোয়ান বা তুরস্ক নিয়ে। আমার চেয়ে বেশি ভিডিও বাংলাদেশের কেউ করে নাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমাকে এখনো অনেকেই মনে করেন আমি তুরস্কেই থাকি সবসময়। বাংলাদেশের অনেক বড় বড় এখন রানিং মন্ত্রী আছে, সাবেক উপদেষ্টা আছে, সচিবরা আমাকে তাদের সাথে মিটিং এ বসলে তুমি তুরস্ক থেকে কবে আসছো? এই তো সাম্প্রতিক আমার এক পুলিশের ভাই, কাউসার ভাই, আপনাকে সালাম, তিনি পুলিশের এসপি পদে আছেন, তো আমাকে বললেন যে আপনি তো তুরস্কে থাকেন না। মানে সে আমাকে এখনো তুরস্কের ভাবে, কারণ এত পরিমাণ তুরস্কের সংবাদ আমি দিয়েছি। তো সেই তুরস্কের কথা বলছি যে এখন ফিলিস্তিনকে যে কোনো ভাবে মুক্ত করার জন্য এরদোয়ান একটা বিগ প্ল্যানে নেমেছে। দর্শক, এই খবরটি নিয়ে আমি কালকে আরো অনেক আলোচনা করব, কারণ আমার কাছে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। একদিকে পাকিস্তানের ভেতরে বেলুচিস্তানে বড় রকম আক্রমণ চালিয়েছে আফগান। কালকে আফগানিস্তানে পাকিস্তান অ্যাটাক চালিয়েছে যুদ্ধ বিমান দিয়ে, কয়েকটি অ্যাটাক চালানোর কারণে অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। আজকে প্রতিশোধ হিসেবে চলে এসছে কে? আফগান বেলুচিস্তানে তারা ড্রোন অ্যাটাক চালিয়েছে। পাকিস্তান দাবি করছে তারা 4টি ড্রোনকে ভূপাতিত করেছে, এবং আফগানিস্তানে বড় রকম একটা স্ট্রাইক চালাতে যাচ্ছে আবার পাকিস্তান। তার মানে কি দুই দেশের মধ্যে একটা বড় যুদ্ধের সংখ্যা বেজে গেছে। মাঝখানে গত অক্টোবর পর্যন্ত লড়াই, তারপর কাতারে তুরস্কে কয়েক দফা মিটিং হয়, কিন্তু আবারও ভারতের প্রেসক্রিপশনে, এটা ভারতের বিষয়টি পাকিস্তান বলছে যে দিল্লির প্রেসক্রিপশনে আবারও পাকিস্তানের সীমান্ত উত্তপ্ত করছে আফগানিস্তান, এটা ভারত পাকিস্তান দাবি করছে। কিন্তু সবচেয়ে বড় ডেঞ্জারাস খবরটা কি জানেন? সবচেয়ে বড় বিপজ্জনক খবরটি হলো কাশ্মীর। এবার কাশ্মীর পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর প্রধান কারণ হলো শাহবাজ শরীফ সরকার এবং আসিফ মনির সরকার পুরো পাকিস্তানের মধ্যে মানুষের বাক স্বাধীনতা হরণ করে দিয়ে পুরো বিরোধী দলকে নিষ্পেষণের চরম মাত্রায় নিয়ে গেছে। ইমরানকে বিনা অপরাধে আজকে কতটা বছর জেলে রেখেছে, তার চোখ অন্ধ হয়ে গেছে একটা প্রায়, আরেকটা কোনো রকম চলছে। তাকে স্লো পয়জনি করে হত্যার একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তার স্ত্রীকে জেলে আটকে রাখা হয়েছে বিনা অপরাধে। পৃথিবীতে কোনো সভ্য সমাজে এইরকম আমার মনে হয় না। এটা কেবল শেখ হাসিনা করেছিল, বেগম জিয়াকে জেলে রেখে এবং মতিউর রহমান নিজামীকে বিনা অপরাধে ফাঁসি দিয়ে। দ্বিতীয় ফ্যাসিস্ট হিসাবে আমরা পাকিস্তানকে দেখতে পাচ্ছি।
সেই পাকিস্তান এবার কাশ্মীর সংকটে আটকে গেছে বড় জালে। কাশ্মীরের রাওলাকোট ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষ এক হয়েছে। তারা বলছে এই জালিম পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ, প্রয়োজনে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে ভারতের সাথে যুক্ত হব, প্রয়োজনে আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করব। এটা খুব বিপজ্জনক শব্দ। যে পাকিস্তান বা কাশ্মীর, আজাদ কাশ্মীর বা মুজফফরাবাদ, যে অঞ্চলগুলোর কথা আমরা জানি, যারা পাকিস্তান শাসনকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল এবং ইমরান খান এদেরকে এত স্বাধীনতা দিয়েছিল, এবং এই কাশ্মীর ইমরানের আমলে গিলগিট বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীর, এরা কি বলে পাঞ্জাব, প্রত্যেকটি কিন্তু পিটিয়ে বিজয় লাভ করেছিল। সেই ইমরানকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে জনগণকে বন্দুকের নল দিয়ে থামাতে গিয়ে পুরো পাকিস্তান এখন উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে আফগান সীমান্ত উত্তপ্ত, এটা কিন্তু ইমরান খানের আমলে ছিল না। একদিকে খাইবার পাখতুনখোয়ায় প্রতিদিন অ্যাটাক হচ্ছে, গুপ্ত অ্যাটাক, আত্মঘাতী অ্যাটাক চলছে, মানুষ হত্যার মহড়া। এবার কাশ্মীরে আপনারা জানেন যে মাসখানেক আগে কাশ্মীরে এই নিরাপত্তা বাহিনী প্রচুর মানুষকে মেরেছে প্রকাশ্যে গুলি করে, এবং তারা খাদ্য সংকট তৈরি করেছে। মানে যাতে পাকিস্তান থেকে আজাদ কাশ্মীরে খাদ্য না যায় সেখানে পর্যন্ত তারা মানে স্ট্রাইক তৈরি করছে এই পাকিস্তানের শাসকরা। এবার সর্দার আমান খান, কাশ্মীরের যিনি এখন প্রধান নেতা, তার নেতৃত্বে হাজারো কাশ্মীরিরা এক হয়ে গেছে। তারা মুজাফফরাবাদ সহ পুরো কাশ্মীরের স্বায়ত্তশাসন দাবি করছে, এবং তারা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে আর থাকবো না। অর্থাৎ বাংলাদেশের উপর ৭১-এ বা তার আগের থেকে যে বৈষম্য করেছিল এই ইয়াহিয়া আইয়ুবরা, তার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়। এবার সেই শাসন ব্যবস্থা, মানে সেই ইয়াহিয়ার প্রেতাত্মারা, সেই আইয়ুব খানের প্রেতাত্মারা আসিফ মনিরের ঘাড়ে ভর করেছে। পুতুল নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ শুধু পুতুল প্রধানমন্ত্রী, কিন্তু পুরো দেশ চালাচ্ছে কে? মিস্টার আসিফ মনির। তিনি তার যেই সিস্টেমে সামরিক বাহিনী তার মানুষের অধিকার বুঝবে না। সামরিক বাহিনীর দেশ চালানোর স্টাইল এক, রাজনৈতিক দলগুলোর দেশ চালায় আরেক স্টাইলে। তো আসিফ মনিরের বিরুদ্ধে পুরো কাশ্মীর জেগে উঠেছে। তারা বলছে আমরা সেনাপ্রধান আসিফ মনিরকে বয়কট করলাম, তাকে সেনাপ্রধান হিসাবে আমরা মানি না। এই আন্দোলনটা শেষ পর্যন্ত কাশ্মীরকে আলাদা করে ফেলে কিনা। সবচেয়ে বড় বিপজ্জনক শব্দ হলো কাশ্মীর বলছে প্রয়োজনে আমরা ভারতের সাহায্য চাইব, আর ভারত এটার অপেক্ষায় আছে। এই পাকিস্তান এই ভুল করার কারণে শেখ মুজিব ইন্ডিয়ার সাহায্য নিয়ে বাংলাদেশকে আলাদা করেছিল, মনে আছে? সেম জায়গায় পাকিস্তানের সেনাবাহিনী আবার পাল্লা দিয়েছে। তারা একই ভুল আর কতবার করবে? একই ভুল। একদিকে গিলগিট, তারপর বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, এগুলো কিন্তু স্বাধীন হওয়ার পথে, এগুলো কিন্তু লিবারেশন আর্মি তৈরি হয়ে বসে আছে, টিটিপি বসে আছে। কাশ্মীর আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান কয়েকটা টুকরা হয়ে যাবে, ভারতের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাহলে কি করণীয়? করণীয় একটাই, পাকিস্তানকে স্বাধীন রাজনৈতিক নেতার হাতে ছেড়ে দিতে হবে। সবসময় সামরিক বাহিনী রাজনীতিকে কন্ট্রোল করতে গিয়ে পাকিস্তানের মধ্যে এই বেড়া তারা বাজিয়ে দেয়। ইমরানকে যদি এখনো, ইমরান খান কিন্তু নির্বাচনে বিজয়ী হয়েছে, 18 নির্বাচনে, তাকে জেলে আটকে রাখা হয়েছে, কারণ সে বের হলে তার ক্ষমতা বসতে চাইবে। এই জন্য ইমরানকে এখন বের করে দিয়ে যদি তার যোগ্য সম্মান দেয়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেনাবাহিনীকে ব্রাকে চলে যেতে হবে, সেনাবাহিনীকে রাজনীতি করা যাবে না এই উর্দিপরে। এখন কাশ্মীরের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, মানুষ রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, বড় সংঘর্ষের দিকে আবারও পাকিস্তান আগাচ্ছে। কাশ্মীরিরা যদি নিজেদের স্বাধীনতা চেয়ে বসে, এখন যদি তারা ভারতের সাহায্য চেয়ে বসে, পাকিস্তান আর কিচ্ছু করতে পারবে না। তাই পাকিস্তানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, অস্ত্রের ভাষায় না, এটিকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। আপনাদের যদি কোনো ভালো প্রশ্ন থাকে আমাকে করলে আমি অবশ্যই উত্তর দেবো। আপনারা মাঝে মাঝে শুধু বলেন আমার কমেন্ট পড়েন না কেন? প্রশ্ন করেন, ভালো ভালো প্রশ্ন করলে সেই কমেন্টটা পড়তে পারি। সেরনিয়াবাদ, আপনার নাম উচ্চারণ করতে বলছেন, করছি ভাই। খুশি আপনি? তুরস্ক হচ্ছে মুসলিম বিশ্বের, আপনি ঘরে বসে যা জানেন মনি সাহেব, আলহামদুলিল্লাহ ভালো জানেন, সমস্যা নাই। আপনি যে শিক্ষা নিয়ে আছেন আপনার কাছে থাকুক। তুরস্ক দালাল নাকি সেটা আপনাকে আর বলার প্রয়োজন হবে না। তুরস্ক যা করছে সেটা বুঝতে গেলে যে জ্ঞান বুদ্ধি প্রয়োজন,
হয়তো সেখানে আপনার একটু ঘাটতি আছে। ইরান ইরানের জায়গায় আছে, তুরস্ক তুরস্কের জায়গায় আছে। এবং মনে রাখবেন এই তুরস্ক ইরান এক হচ্ছে। এবং আজকের ইরানের বিজয়ের পেছনে পাকিস্তান তুরস্কের পেছনে অনেক বড় ভূমিকা আছে। সো আজগবি কথা বলবেন না, বুঝে শুনে বলবেন। আমার বাড়ি তুরস্কেও না, ইরানেও না। তাই আমরা নিরপেক্ষ বলার চেষ্টা করি, যেটা সত্য সেটা বলতেই হবে।